বাংলাদেশের বিচার বিভাগ এবং এর পরিবেশের সার্বিক অবস্থা, এইসব বিষয়গুলো নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্ব অত্যন্ত আহ, অপরিসীম। বাংলাদেশের রাষ্ট্রের যে তিনটি অর্গান আছে তার মধ্যে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। সো এই জুডিশিয়ারি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম রাষ্ট্রের ভারসাম্য, রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের ন্যায় বিচার, রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিচার বিভাগকে আসলে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্র থেকে। বাংলাদেশের বিচার বিভাগের বাজেটের বিষয়ে খুব আহ, কিছুদিন আগেই একটি পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি যে 1500 কোটি টাকা বাজেট। আহ, দুঃখিত, আমি যদি ভুল না করি সেটা হচ্ছে 2200 কোটি টাকা বাজেট, কিন্তু এই বিচার বিভাগ থেকে সরকারের রাজস্ব আয় হয় 15,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে যে যেই খাত থেকে 15,000 কোটি টাকা রাজস্ব আদায় হয় সরকারের, সেই খাতে কেন মাত্র 2200 কোটি টাকা সরকারের বরাদ্দ থাকে? তার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি অর্গান রাষ্ট্রের, যে তিনটি অর্গানের মধ্যে এটি একটি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আইনজীবীরা বা বার অ্যাসোসিয়েশনগুলো থেকে এই ব্যাপারে কখনো কোনো দাবি, কোনো আন্দোলন বা কোনো মানববন্ধন বা কোনো আহ, কিছুই করা হয়েছে কিনা? আসলে করা হয়নি আমার জানা মতে। আমাদের বর্তমান আইনমন্ত্রী তিনি কিছুদিন আগে একটি অনুষ্ঠানে এই বিষয়টি বলেছেন যে প্রত্যেকবার থেকে আন্দোলন শুরু করা উচিত। আমি নিজেও ব্যক্তিগতভাবে তার সাথে একমত। আসলেই প্রত্যেকবার থেকে এই বিষয়ে আন্দোলন করা উচিত, এবং পাশাপাশি আহ, বার থেকে করলেই হবে না, সংশ্লিষ্ট আরো যারা আছেন তাদেরকেও ভূমিকা রাখতে হবে, আর সরকারকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে হবে। একটি রাষ্ট্রের বিচার বিভাগের বাজেট যদি এত কম হয় তাহলে সেই বিচার বিভাগ কতটা দক্ষতার সাথে, কতটা এফোর্টের সাথে কাজ করতে পারবে? দেশের 20 কোটি মানুষের ন্যায় বিচার নিশ্চিতের দায়িত্ব যার, সেই যদি অবহেলায় থাকে, সেই যদি আহ, বঞ্চনার শিকার হয়, তাহলে আসলে সে ন্যায় বিচার কিভাবে নিশ্চিত করবে? এই বিষয়টা ভাববার বিষয়। এবার আসি একটু আদালতের পরিবেশের বিষয়ে। বাংলাদেশের জেলা পর্যায়ে যে আদালতগুলো আছে, সাবঅর্ডিনেট কোর্ট যেগুলোকে আমরা বলে থাকি, যেহেতু আমি নিজেও একজন আইনজীবী তাই হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট কোর্টগুলোতে আমার যাওয়া হয়। তো বাংলাদেশের জেলা আদালতগুলোর পরিবেশ আসলে আহ, খুব বেশি মনোরম না। খুব বেশি মনোরম না বলতে মনোরম নাই বলা যায়। আহ, এখানের পরিবেশগুলো আসলে আরো সুন্দর হওয়া উচিত, পরিষ্কার হওয়া উচিত, উন্নত হওয়া উচিত। বাংলাদেশ যেহেতু হচ্ছে গ্রীষ্মপ্রধান দেশ, গরমকাল এই দেশে সবসময় সবচেয়ে বেশি সময়টা থাকে বছরের। বাংলাদেশের জেলা জজের আদালতগুলোয় যদি আমরা যাই, আমরা দেখব যে অধিকাংশ এজলাস, হাতে গোনা দু একটি এজলাস হয়তো বা ডিস্ট্রিক্ট জাজের এজলাস ছাড়া বেশিরভাগ এজলাস যেখানে বিচারপতিরা, আইনজীবীরা ন্যায় বিচারের জন্য আইনি লড়াই করে, সেই এজলাসগুলো কিন্তু আসলে এসি ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত। তো এটা আহ, এটা যেমন বিজ্ঞ বিচারকের উপরও একটি মানসিক এবং শারীরিক একটি প্রভাব ফেলে গরমের মধ্যে, ঠিক তেমনি আইনজীবীদের উপরও একটি শারীরিক এবং মানসিক প্রভাব ফেলে। একই সাথে যারা বিচার প্রার্থী তাদের উপরেও কিন্তু একটি শারীরিক এবং মানসিক প্রভাব ফেলে। অনেকে বলে যে হচ্ছে আসামিদেরকে কেন, যারা অপরাধ করেছে তাদেরকে কেন ভালো পরিবেশে রাখতে হবে? আসলে ব্যাপারটা এমন ভাবে চিন্তা করলে হবে না। একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত অপরাধী প্রমাণ হচ্ছে আদালতের রায়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে তিনি নিরপরাধ। এটা একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে বিচার কিন্তু শুধুমাত্র আসামির জন্যই হয় না। বিচার কিন্তু বাদী নিজেও বিচার চাইতে আদালতে আসেন। তো বাদীকেও সেই পরিবেশটা দিতে হবে। যিনি তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাইতে আদালতে আসছেন, তাকেও সেই পরিবেশটা দিতে হবে যাতে করে হচ্ছে তিনি একটি ভালো পরিবেশ পান এবং তিনি ন্যায় বিচারটা যাতে নিশ্চিতভাবে পান। তো জেলা আদালতগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা, উন্নত এবং হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি করার ব্যবস্থাগুলো করা উচিত। পাশাপাশি বিচারকদের সুযোগ সুবিধা বাড়ানো উচিত। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, বিচারকদের সুযোগ সুবিধা বাড়ানো উচিত। আহ, বিচারকদেরকে আহ, সু- আহ, শুরু থেকেই আসলে আমার ব্যক্তিগত মতামত যে তাদেরকে পার্সোনাল সরকারি গাড়ি দেওয়া উচিত প্রাইভেটলি।
মাইক্রো বাসনা বা দলগত বাসনা পার্সোনালি দেওয়া উচিত। কারণ একজন বিচারকের সেফটি, সিকিউরিটি প্লাস হচ্ছে গিয়ে তার সম্মান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ন্যায় বিচার নিশ্চিতের জন্য এগুলো প্রয়োজন জনগণের স্বার্থেই, রাষ্ট্রের স্বার্থেই। আর আইনজীবীদের সরকারিভাবে কোনো প্রণোদনা দেওয়া যায় কিনা, সরকারিভাবে মাসিক কোনো একটি ভাতার ব্যবস্থা করা যায় কিনা, সেটাও বিবেচনা করা উচিত। যেহেতু আইনজীবীদের মাধ্যমেই বিচার বিভাগ থেকে সরকারের এত রাজস্ব আদায় হচ্ছে, আয় হচ্ছে, তো এটার ভাগীদার আইনজীবীরাও আমি মনে করি। তাই সরকারের তরফ থেকে আইনজীবীদের জন্য মান্থলি একটি ভাতার ব্যবস্থা থাকা উচিত। আর এক্ষেত্রে অবশ্য বার অ্যাসোসিয়েশনগুলো এবং বার কাউন্সিলকেও একটি বিষয়ে আহ, আমি মনে করি যে গুরুত্ব দেওয়া উচিত। সেটা হচ্ছে যে অনেকে আছেন যারা হচ্ছে আহ, আইনজীবী লাইসেন্স নিয়ে আছেন কিন্তু আসলে তারা প্র্যাকটিস করছেন না, তাদের মাধ্যমে কিন্তু আসলে গভর্নমেন্ট কোনো রাজস্ব পাচ্ছে না। তো তাদের বিষয়টা বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের একটু ভালোভাবে জোরদার করেই তদারকি করা উচিত, যাতে করে এ ধরনের আহ, ভাবে কেউ হচ্ছে মেম্বারশিপ নিয়ে রাখতে না পারে। নিয়ম অনুযায়ী তারা যদি অন্য কোথাও চাকরি করে সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে লাইসেন্সটা সাসপেন্ড করতে হবে, পোস্টপোন করে রাখতে হবে। সাসপেন্ড না, আমি সরি, পোস্টপোন করে রাখতে হবে। তো সেটা যেন আহ, হয়, সেই বিষয়টা বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের গুরুত্বের সাথে দেখা উচিত, যাচাই বাছাই করা উচিত। এবং সরকারের উচিত হবে হচ্ছে যে বিচারক, বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবী, এদের সার্বিক আহ, সুযোগ সুবিধা বৃদ্ধির এবং আইনজীবীদের জন্য মাসিক কোনো ভাতা কিংবা প্রণোদনা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা, এবং আদালত, জেলা, বিশেষ করে জেলা জজ আদালতের পরিবেশ উন্নয়ন করা এবং হচ্ছে উন্নত করা, পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং হচ্ছে গিয়ে যে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করা। তো এই বিষয়গুলোই আজকে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি আজকে পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন।